দেখতে পাচ্ছ তোমরা? আসসালামু ম্যাম। ম্যাম। আজকে তো তোমাদের আরো কম। আচ্ছা, যাই হোক, কালকে আমরা শেষ করছিলাম মনে হয় গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত। কি এটা পড়ছি? তোমাদের একটু রেসপন্স পেলে আমার জন্য জি ভালো ম্যাম, হয়। এতটুকু এই পর্যন্ত পড়ছি? এই পর্যন্ত পড়াইছি ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা যে গ্যাস্ট্রিক আলসার পড়ছিলাম সেটার অ্যাকিউট গ্যাস্ট্রিক আলসারের কিছু কজ আছে, যে এই পেশেন্টগুলোর অ্যাকিউট গ্যাস্ট্রিক আলসার হয়। দেখবে যে এই পেশেন্টগুলো গেলে তোমার এদেরকে অন্যান্য ম্যানেজমেন্টের সাথে গ্যাসের ওষুধ যেটা বলি আমরা সেটা দিয়ে দেয়া হয়। তো কোন পেশেন্টগুলোর হতে পারে? যে পেশেন্টগুলোর শকে থাকে, এক্সটেন্সিভ বার্ন হয়, যেগুলোর সেপসিস থাকে, সিভিয়ার ট্রমা, রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, যারা এনএসএইড নেয়। এগুলো বলছিলাম নাকি? অ্যাকিউট গ্যাস্ট্রিক আলসার ইউজুয়ালি মাল্টিফোকাল হয়, লেস দেন 1 সেন্টিমিটার ইন ডায়ামিটার। এগুলো বলছি মনে হচ্ছে আমার কাছে। ম্যাম, এটা বলা হয়েছে। হুম। আচ্ছা, এবার আমরা চলে যাব নিওপ্লাস্টিক লিশন বা টিউমার জাতীয় জিনিসগুলোতে। এগুলোর মধ্যে আছে, স্টমাকের মধ্যে হয় পলিপ, আরেকটা হচ্ছে তোমার ক্যান্সার বা ম্যালিগন্যান্ট টিউমার। পলিপের মধ্যে নন নিওপ্লাস্টিক পলিপ হতে পারে, নিওপ্লাস্টিক পলিপ হতে পারে। নন নিওপ্লাস্টিক পলিপটাই সাধারণত বেশি। এটা ইউজুয়ালি ইট ইজ রিলেটেড উইথ ইনফ্লামেটরি চেঞ্জ হয় এখানে। এবং 90% স্টমাকে যে পলিপগুলো হয় তার মধ্যে 90% পলিপই হচ্ছে নন নিওপ্লাস্টিক পলিপ। এগুলো দুই ধরনের হতে পারে। একটা হতে পারে ইনফ্লামেটরি পলিপ, আরেকটা হতে পারে হাইপারপ্লাস্টিক পলিপ। এই হাইপারপ্লাস্টিক পলিপটাকে অনেক সময় ইনফ্লামেটরি পলিপই বলে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নিওপ্লাস্টিক পলিপ। নিওপ্লাস্টিক পলিপগুলোর আরেকটা নাম হচ্ছে অ্যাডেনোমেটাস পলিপ। আর ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে স্টমাকের লাইনিং কি? সিম্পল কলামনার এপিথেলিয়াম। কলামনার এপিথেলিয়াম থেকে ম্যালিগন্যান্ট টিউমার কি হবে? অ্যাডিনোকার্সিনোমা ম্যাম। হ্যাঁ, অ্যাডেনোকার্সিনোমা। স্কোয়ামাস সেল থেকে স্কোয়ামাস সেল কার্সিনোমা। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু কলামনার এপিথেলিয়াম, তাহলে এখানে 90 to 95%ই হবে অ্যাডেনোকার্সিনোমা। এখানে স্টমাকে লিম্ফোমা হতে পারে। হ্যাঁ, মিউকোজা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিউমার বলে এটাকে, মল্টোমা। মিউকোজা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিউমার, লিম্ফোমা। এছাড়া হতে পারে কার্সিনয়েড টিউমার। কার্সিনয়েড টিউমার আমরা এই জিআই ট্র্যাক্ট পড়তে ডিটেইলস পড়বো। আর হতে পারে ম্যালিগন্যান্ট স্পিন্ডেল সেল টিউমার বা জিস্ট গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্ট্রোমাল টিউমার। এটা বিনাইনও হতে পারে, ম্যালিগন্যান্টও হতে পারে। গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা সম্বন্ধে এত কিছু পড়বো কিনা জানি না, যে এটা সারা পৃথিবীতেই হয়। তবে এটার একটা হাই ইনসিডেন্স হচ্ছে জাপানে হয়। বলে যে এই যে স্মোকড খাবার যেসব খাওয়া হয়, যেমন বারবিকিউ ফিশ করা হয়, যে এই খাবারগুলোর কারণে অ্যাডেনোকার্সিনোমা বেশি হয়। এবং জাপানে গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা খুব বেশি। কি কি কারণে গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা হয়? ভেজিটেবলস, ল্যাক অফ ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। জাপানে গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা অনেক বেশি। হোস্ট ফ্যাক্টর এর মধ্যে আছে যাদের ক্রনিক অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস থাকে, এইচ পাইলোরি ইনফেকশন থাকে, পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করানো থাকে, গ্যাস্ট্রিক অ্যাডেনোমেটাস পলিপ যেগুলো, এগুলোর ভয় এটাই যেগুলো থেকে কার্সিনোমা হয়। ঠিক আছে, গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমার লোকেশন কি? পাইলোরিক অ্যান্ট্রাম যেটা, সেখানে বেশিরভাগটা হয় 50 to 60%। গ্যাস্ট্রিক কার্ডিয়াতে হয় 25%, আর রিমেইনিং 15 to 25% বডি অ্যান্ড ফান্ডাস। ফেভারেবল লোকেশন, লেসার কার্ভেচার। আচ্ছা, গ্যাস্ট্রিক কার্সিনোমার কিছু ক্লাসিফিকেশন আছে। ডেপথ অফ ইনভেশনের উপরে
ডিপেন্ড করে আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার। যখন এটা শুধুমাত্র মিউকোজা সাবমিউকোজাতে কনফাইন থাকবে তখন এটাকে বলা হচ্ছে আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার। আর অ্যাডভান্সড গ্যাস্ট্রিক ক্যান্সার যেটা সাবমিউকোজার থেকেও বেশি ডিপে চলে যাবে তখন এটাকে বলা হচ্ছে অ্যাডভান্সড গ্যাস্ট্রিক ক্যান্সার। ম্যাক্রোস্কোপিক গ্রোথ প্যাটার্নের উপরে ম্যাক্রোস্কোপিক গ্রোথ প্যাটার্ন মানে এটা খালি চোখে দেখতে কেমন এটার উপরে মানে বাইরের দিকে বের হয়ে আসবে। ফ্ল্যাট অর ডিপ্রেসড মিউকোজাটা ফ্ল্যাট হয়ে যাবে অথবা ডিপ্রেসড হয়ে যাবে। আরেকটা হচ্ছে এক্সক্যাভিটিং আলসারেটিভ টাইপের হবে। এটা জিজ্ঞেস করা হয় লরেন্স ক্লাসিফিকেশন অফ গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা। হ্যাঁ, মাইক্রোস্কোপিক ফিচারের উপরে ডিপেন্ড করে যেটা লরেন্স টাইপ ক্লাসিফাই করা হয়। একটা হচ্ছে ইন্টেস্টাইনাল টাইপ আর একটা হচ্ছে ডিফিউজ টাইপ। এটা কিন্তু মাঝে মধ্যেই জিজ্ঞেস করা হয়। আচ্ছা, লরেন্স ক্লাসিফিকেশন যেটা বললাম যে ইন্টেস্টাইনাল টাইপ আর ডিফিউজ টাইপ এই দুটোর মধ্যে ডিফারেন্স আমরা পড়ব। প্রথমে হচ্ছে যে গ্রসলি কোনটা কিরকম টিউমার হবে দেখতে। গ্রস বা ম্যাক্রোস্কোপিক মানে হচ্ছে খালি চোখে। ইন্টেস্টাইনাল টাইপটা ইউজুয়ালি পলিপয়েড হয় অথবা ফাঙ্গেটিং। ফাঙ্গেটিং মানে হচ্ছে আলসারেটিভ টাইপের না, ফাঙ্গেটিং মানে আলসারেটিভ টাইপের না, বাইরের দিকে বের হয়ে আসবে আর কি। আর ডিফিউজ টাইপ যেটা সেটা আলসারেটিভ হবে অথবা ইনফিল্ট্রেটিভ। ওই যে আমরা বললাম ফ্ল্যাট মিউকোজা সেটা। মাইক্রোস্কোপিক ফিচারের উপরে ডিপেন্ড করে মাইক্রোস্কোপিক্যালি ইন্টেস্টাইনাল টাইপ যেটা সেটা হচ্ছে ওয়েল ডিফারেন্সিয়েটেড। মানে এখানে অ্যাডেনোকার্সিনোমা ওয়েল ডিফারেন্সিয়েটেড মানে হচ্ছে যে নরমালি যে গ্ল্যান্ড গুলো থাকে সেই গ্ল্যান্ডের মতো যখন থাকবে তখন সেটাকে বলা হয় ওয়েল ডিফারেন্সিয়েটেড। আর ডিফিউজ টাইপটা ইউজুয়ালি পুয়ারলি ডিফারেন্সিয়েটেড। এখানে যে ক্যান্সার সেলগুলো আছে এগুলো তোমার সিঙ্গেল সিঙ্গেল পড়ে থাকবে অথবা গ্রুপে গ্রুপে পড়ে থাকবে। অ্যাডেনোকার্সিনোমা হিসেবে চিনতে আমাদের অসুবিধা হবে। ইউজুয়ালি এখানে সিগনেট রিং টাইপ সেল থাকে। সিগনেট রিং কথাটা মনে হয় তোমরা এর আগে শুনে আসছো, হাতের আংটির মতো। নিউক্লিয়াসটা পেরিফেরির দিকে থাকবে। আচ্ছা, মিউসিন প্রোডাকশন ইন্টেস্টাইনাল টাইপে মিউসিন প্রোডাকশন থাকবে গ্ল্যান্ডের লুমেনের ভিতরে। এখানে একটু বানানটা ভুল আছে। আর ডিফিউজ টাইপেও মিউসিন প্রোডাকশন থাকবে কিন্তু এভাবে কোনো তখন গ্ল্যান্ড ফর্মেশন থাকবে না। এখানে এক্সটেন্সিভ থাকবে স্ট্রমার ভিতরে ভিতরে। গ্রোথ প্যাটার্নটা কেমন হবে ইন্টেস্টাইনাল টাইপে এক্সপেন্সাইল টাইপের। ইনফ্লামেশন মাঝে মধ্যে প্রমিনেন্ট থাকতে পারে। আর ডিফিউজ টাইপের মধ্যে হবে ইনফিল্ট্রেটিভ, ভিতরে ভিতরে ঢুকে যাবে সেলগুলো। অ্যাসোসিয়েটেড উইথ ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া। ইন্টেস্টাইনাল মিউকোজার ক্ষেত্রে ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া থাকবে, অবশ্যই থাকবে। ডিফিউজ টাইপে থাকতে পারে। আর ক্লিনিক্যাল ফিচার খুব একটা ইম্পর্টেন্ট না। মেল ফিমেল রেশিও আর মিন এজ অফ বয়সটা বলছে এখানে যে ইউজুয়ালি অ্যারাউন্ড 55-48, এটা খুব একটা ডিফার করে না। মেল ফিমেল রেশিওটা ইন্টেস্টাইনাল টাইপটা হচ্ছে 2:1 আর ডিফিউজ টাইপটা হচ্ছে 1:1। আমার ল্যাপটপে একটু সমস্যা হচ্ছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি দেখি। শোনা যাচ্ছে এখন?
হ্যাঁ, এই পর্যন্ত তো হলো। জি ম্যাম। তারপরে যাই। আচ্ছা, কিছু টার্ম আমাদেরকে এখানে জানতে হবে। জিজ্ঞেস করা হয় মাঝে মধ্যে। লাইনাইটিস প্লাস্টিকা। এটা কি জিনিস? Uncommonly, a broad region of the gastric wall or the entire stomach is extensively infiltrated by malignancy, creating a rigid, thickened leather bottle appearance. ওই যে ডিফিউজ টাইপ যেটা আমরা বললাম যে একটা লরেন্স ক্লাসিফিকেশন, একটা ইন্টেস্টাইনাল টাইপ আর একটা হচ্ছে ডিফিউজ টাইপ। এই ডিফিউজ টাইপে মাঝে মধ্যে এখানে তো কোনো আলসার হবে না বা কোনো রকমের গ্রোথ হবে না, ঠিক আছে? এখানে কি ধরনের হবে? মিউকোজাটা ফ্ল্যাট হয়ে যাবে অথবা ডিপ্রেসড হয়ে যাবে এবং গ্যাস্ট্রিক ওয়ালটা ওই ম্যালিগন্যান্সির দ্বারা পুরোটাই হয়ে যায়, পুরোটা রিজিড হয়ে যাবে, থিক হয়ে যাবে এবং একটা লেদার বটল টাইপ অ্যাপিয়ারেন্স হবে। এই জিনিসটাকে বলা হয় লাইনাইটিস প্লাস্টিকা। এই কন্ডিশনটাকে বলা হয়। এটা জানতে হবে। ক্রুকেনবার্গ টিউমার খুবই ধরা হয়। হ্যাঁ, ক্রুকেনবার্গ টিউমারটা জিনিসটা কি? এই যে স্টমাকে ইউজুয়ালি যেই অ্যাডেনোকার্সিনোমাটা হয়, এটা মেটাস্টাসিস হয়ে যখন ওভারিতে যাবে, ইউজুয়ালি স্টমাক থেকে হয়। তবে এটা ব্রেস্ট থেকে হতে পারে, প্যানক্রিয়াস থেকে হতে পারে, গল ব্লাডার থেকেও হতে পারে। কিন্তু ইউজুয়ালি ফ্রম দ্য স্টমাক ইট মেটাস্টেসাইজ টু দ্য ওভারি। এটাকে বলা হয় ক্রুকেনবার্গ টিউমার। ঠিক আছে? এটা সবাইকে জানতে হবে। মেটাস্ট্যাটিক অ্যাডেনোকার্সিনোমা টু দ্য ওভারি, মানে এটা ওভারির ক্যান্সার না, এটা স্টমাকের ক্যান্সার ইউজুয়ালি। এছাড়া ব্রেস্ট, প্যানক্রিয়াস, গলব্লাডার থেকেও যেতে পারে। এটা মেটাস্ট্যাসিস হয়ে যখন ওভারিতে যাবে তখন এটাকে আমরা বলবো ক্রুকেনবার্গ টিউমার। ডিজিজেস অফ স্মল অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। আমরা এবার ইন্টেস্টাইনে চলে গেলাম। আমাদের ইসোফেগাস শেষ, আমাদের স্টমাক শেষ। স্মল এবং লার্জ ইন্টেস্টাইনে গেলে কিছু কনজেনিটাল অ্যানোমালি থাকে। মেকেলস ডাইভার্টিকুলাম কোথায় পড়ে আসছে বলো তো? মেকেলস ডাইভার্টিকুলাম টার্মটা একজন কেউ বলো। Common sites of peptic ulcer disease. পেপটিক আলসার ডিজিজের সাইটের মধ্যে আমরা পড়ছি যে মেকেলস ডাইভার্টিকুলামের মধ্যে যখন একটোপিক গ্যাস্ট্রিক মিউকোজা থাকবে তখন সেখানে হতে পারে। তাহলে কনজেনিটাল অ্যানোমালির মধ্যে থাকতে পারে মেকেলস ডাইভার্টিকুলাম, হার্সপ্রাংস ডিজিজ। তোমরা হার্সপ্রাংস ডিজিজ মনে হয় পড়ে আসছো বা পড়বা, সার্জারিতে পড়বা, পেডিয়াট্রিক সার্জারিতে। অ্যাট্রেশিয়া অ্যান্ড স্টেনোসিস। ভাস্কুলার ডিসঅর্ডারের মধ্যে ইসকেমিক বাউয়েল ডিজিজ, এনজিও ডিসপ্লাসিয়া। মোস্ট কমন যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে হিমোরয়েডস। এন্টারোকোলাইটিস ইনফ্লামেটরি কন্ডিশন কি কি হতে থাকতে পারে? ডায়রিয়া অ্যান্ড ডিসেন্ট্রি, ইনফেকশাস এন্টারোকোলাইটিস, ব্যাকটেরিয়াল এন্টারোকোলাইটিস, নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস, অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড কোলাইটিস, মিসেলেনিয়াস ইন্টেস্টাইনাল ইনফ্লামেটরি ডিসঅর্ডার। ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম এর মধ্যে কি আছে? সিলিয়াক স্প্রুই, ট্রপিক্যাল স্প্রুই, হুইপলস ডিজিজ, ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ সিনড্রোম, ডাইস্যাকারাইডেজ ডেফিসিয়েন্সি, অ্যাবিটা লাইপোপ্রোটিনেমিয়া। এগুলো সব জানতে হবে না আমাদের, নামগুলো মনে রাখতে পারলে ভালো। যেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে ইডিওপ্যাথিক ইনফ্লামেটরি বাউয়েল ডিজিজ। এটা রিটেন, ভাইভা সবকিছুতে লাগবে। জিআই ট্র্যাক্টের ভাইভা কোশ্চেন থেকে হয়তো শুধুমাত্র কাউকে পেপটিক আলসার ডিজিজ জিজ্ঞেস করা হলো, কাউকে শুধুমাত্র ইনফ্লামেটরি বাউয়েল ডিজিজ বলতে কি বুঝো, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, এখান থেকেই শেষ হয়ে যায়। তাহলে ইডিওপ্যাথিক ইনফ্লামেটরি বাউয়েল ডিজিজের মধ্যে আছে ক্রনস ডিজিজ, আলসারেটিভ কুলাইটিস, ক্রনিক ডাইভার্টিকুলোসিস, বাউয়েল অবস্ট্রাকশন। এর মধ্যে আছে হার্নিয়া, অ্যাডহেশন, ইন্টারসাসেপশন, ভলভুলাস, এগুলো সার্জারিতে তোমরা পাবা। আর কিছু টিউমারাস কন্ডিশন। এটা আর বলার দরকার ছিল না, তারপরেও ইম্পর্টেন্ট ডিজিজ বা কমন ডিজিজ গুলো হচ্ছে মেকেলস ডাইভার্টিকুলাম, হার্সপ্রাংস ডিজিজ, হিমোরয়েডস মানে পাইলস, সিলিয়াক স্প্রুই, ট্রপিক্যাল স্প্রুই, আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, হার্নিয়া, টিউমার। আচ্ছা, হোয়াট ইজ মেকেলস ডাইভার্টিকুলাম? আচ্ছা, এখানে বানান ভুল আছে, ডাইভার্টিকুলাম, টিআই টা বাদ চলে গেছে, ডাইভার্টিকুলাম হবে। আচ্ছা, এমব্রায়োনিক লাইফে যে ভাইটালাইন ডাক্ট থাকে এটা যদি পারসিস্টেন্ট অফ ভাইটালাইন ডাক্ট অন দ্য অ্যান্টি মেজেন্টারিক সাইড অফ দ্য বাওয়েলের যে পাশে মেজেন্ট্রি থাকে তার অপর পাশে যদি থাকে, মে গিভ রাইজ টু এ পার্টিকুলাম
usually within 30 centimeter of the ileocecal valve, তখন এই ডাইভার্টিকুলামটাকে বলা হয় মেকেলস ডাইভার্টিকুলাম। একটু একটু শুধু বলে রাখলাম তোমাদেরকে, হ্যাঁ, মেকেলস ডাইভার্টিকুলাম জিজ্ঞেস করলে যদি বলতে পারো এটা কি জিনিস। হার্সপ্রাংস ডিজিজ, এটা কি জিনিস? When migration of the neural crest cell arrest at some point before reaching the anus, a segment of the colon remain lack of both, আমরা পড়ে আসছি না মিসনার্স প্লেক্সাস আর মায়েন্টারিক প্লেক্সাস অ্যানাটমিতে, এগুলো না থাকলে কি হবে? পেরিস্টালসিস হবে না। পেরিস্টালসিস না হলে তো কি হবে? তাহলে তো আমরা যে খাবারগুলো খাবো সেগুলো পেরিস্টালসিসের মাধ্যমেই তো যেতে থাকে নাকি? তাহলে পেরিস্টালসিস না হলে কি হয়ে যাবে? ওই জায়গাগুলো ধীরে ধীরে ডাইলেট হয়ে যাবে। তাহলে কি? when migration of the neural crest cell arrest at some point before reaching the anus, a segment of the colon remain lack of both Meissner's plexus and Auerbach mesenteric plexus. Loss of enteric neural coordination leads to functional obstruction হয়ে যাবে and colonic dilatation proximal to the affected segment. মানে যেই পোরশনটাতে নিউরাল ক্রেস্ট সেল থাকবে না সেখানে পেরিস্টালসিস হবে না, কিন্তু তার আগের পোরশনে পেরিস্টালসিস হতে থাকবে। কাজেই সেই জায়গায় কিন্তু এই খাবারগুলো প্রোপাগেশন হতেই থাকবে, হতে হতে এগুলো যেই জায়গায় আর পেরিস্টালসিস হবে না সেই জায়গাগুলো ব্লক হয়ে যাবে, কারণ ওখান থেকে তো আর খাবার আগাবে না। কাজেই এই তার আগের পোরশনটাতে তোমার ইয়ে হয়ে যাবে, কি বলে, ডাইলেটেশন হয়ে যাবে, আর ওই জায়গায় অবস্ট্রাকশন হয়ে যাবে। এটা হচ্ছে হার্সপ্রাংস ডিজিজ। এটা একদম বাচ্চাদের ক্ষেত্রেই ধরা পড়ে। পড়লে যেই পোর্শনটাতে নিউরাল ক্রেস্ট সেল থাকে না ওই জায়গাটুকু কেটে ফেলতে হয়। হিমোরয়েডস, হিমোরয়েডস কি জিনিস? দিজ আর ভেরিসিয়াল ডাইলেটেশন অফ দ্য অ্যানাল অ্যান্ড পেরিঅ্যানাল ভেনাস প্লেক্সাসেস develop in setting of persistent elevated venous pressure within the hemorrhoidal plexus, যাদের ইউজুয়ালি কনস্টিপেশন থাকে তাদের ক্ষেত্রে সাধারণত হিমোরয়েডস হয়। প্রিডিসপোজিং ইনফ্লুয়েন্স কি কি আছে? কনস্টিপেশন উইথ স্ট্রেইনিং অফ স্টুল, আর একটা হচ্ছে প্রেগনেন্সির ক্ষেত্রে ভেনাস স্ট্যাসিস হয়ে যায়, তখন অনেকের হিমোরয়েডস হয়। সিলিয়াক স্প্রুই, আমি বলে যাচ্ছি, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। It is a chronic disease characterized by mucosal lesion of small intestine with impaired absorption, which improves on withdrawal of wheat, gliadins and related grain. হুইট জাতীয় খাবার, শস্য, এগুলোতে এই তোমার সমস্যা হয়। ট্রপিক্যাল স্প্রুইটা হচ্ছে celiac like disease occur almost exclusively in people living in or visiting the tropics. Most important, idiopathic inflammatory bowel disease. Two inflammatory disorder of unknown etiology affecting the intestinal tract is Crohn's disease and ulcerative colitis. These diseases share many common features and are commonly known as inflammatory bowel disease. তোমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে ইনফ্লামেটরি বাউল ডিজিজ বলতে কি বুঝো, তখন তোমাদেরকে বলতে হবে যে ক্রনস ডিজিজ এন্ড আলসারেটিভ কোলাইটিস আর কালেক্টিভলি নোন অ্যাজ ইনফ্লামেটরি বাউল ডিজিজ। ক্লিয়ার? জি ম্যাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট ফর বোথ রিটেন এন্ড ভাইভা। ক্রনস ডিজিজ, ক্রনস ডিজিজের আরো কিছু নাম আছে, টার্মিনাল আইলিয়াইটিস, রিজিওনাল আইলিয়াইটিস, রিজিওনাল এন্টেরাইটিস। এখানকার ক্যারেক্টারিস্টিক্স কি? ক্রনস ডিজিজে কি হয়? শার্পলি ডেলিনিয়েটেড অ্যান্ড টিপিক্যালি ট্রান্সমুরাল ইনভলভমেন্ট। ট্রান্সমুরাল মানে সবগুলো লেয়ার, লেয়ার থাকে না, মিউকোজা, সাবমিউকোজা, এরকম করে লেয়ারগুলো, প্রতিটা লেয়ারেই ইনফ্লামেটরি ইনভলভমেন্ট থাকবে। টিপিক্যালি ট্রান্সমুরাল ইনভলভমেন্ট অফ বাউয়েল বাই অ্যান ইনফ্ল্যামেটরি প্রসেস উইথ মিউকোজাল ড্যামেজ, মিউকোজাতে আলসারেশন থাকবে। এখানে গ্র্যানুলোমা থাকবে, নন ক্যাজিয়েটিং গ্র্যানুলোমা। ক্যাজিয়েটিং গ্র্যানুলোমা কোথায় পাওয়া যায়?
ওখানে থাকে ক্যাজিয়েটিং গ্র্যানুলোমা, মানে ক্যাজিয়াস নেক্রোসিস থাকে। এখানে গ্র্যানুলোমা থাকবে কিন্তু ক্যাজিয়াস নেক্রোসিস থাকবে না, নন ক্যাজিয়েটিং গ্র্যানুলোমা থাকবে। ফিশার তৈরি হবে এন্ড ফর্মেশন অফ ফিস্চুলা থাকবে। ফিস্চুলা মানে একটা কানেকশন তৈরি হবে। হ্যাঁ, কি ফিস্চুলা মানে কি বলো? ওপেনিং থাকবে। সিস্টেমিক ম্যানিফেস্টেশন ইন সাম পেশেন্টস থাকতে পারে। এরপরে আলসারেটিভ কোলাইটিস। ইট ইজ অ্যান আলসারো ইনফ্লামেটরি ডিজিজ লিমিটেড টু দ্য কোলন। এটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে কোনো জায়গায় হতে পারে। আচ্ছা, আমরা ডিফারেন্সে পড়বো। এইটা ইউজুয়ালি কোলনে হয় অ্যান্ড এফেক্টিং অনলি দ্য মিউকোজা অ্যান্ড সাবমিউকোজা। ওইটার ক্ষেত্রে ছিল ট্রান্সমুরাল, আর এটার ক্ষেত্রে ইউজুয়ালি only affecting the mucosa and submucosa except in the most severe cases. তোমরা মিউকোজা সাবমিউকোজা পর্যন্তই মনে রাখো। Ulcerative colitis extends in a continuous fashion proximally from the rectum. Well-formed granulomas, এখানে গ্র্যানুলোমা থাকবে না, ওটাতে গ্র্যানুলোমা থাকবে। ঠিক আছে? ইনফ্লামেটরি বাউল ডিজিজের সবকিছুই খুব ইম্পর্টেন্ট। এই ডিফারেন্সটা রিটেনেও আসে, ভাইভাতেও আসে। ক্রনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস। ক্রনস ডিজিজটা ইউজুয়ালি আইলিয়ামে ইনভলভ করে এবং কোলনও ইনভলভ করতে পারে। আর আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে শুধুমাত্র কোলন। ক্রনস ডিজিজের ক্ষেত্রে স্কিপ লিশন থাকে। স্কিপ লিশন মানে এটা যে কন্টিনিউয়াস এক জায়গা থেকে শুরু হয়ে পুরোটা জুড়ে আলসার আছে বা পুরোটা জুড়ে ইনফ্লামেশন আছে তা থাকে না। এটা মনে করো একটা জায়গায় থাকলো, মাঝখানে আবার ভালো পোর্শন, আবার আরেক জায়গায় থাকলো, এরকম। আর আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে এটা ডিফিউজ, এক পাশ থেকে শুরু হয়ে আরেক পাশ পর্যন্ত। ক্রনস ডিজিজের ক্ষেত্রে স্ট্রিকচার তৈরি হয় আর্লি, আর আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে এটা লেট ম্যানিফেস্টেশন অথবা হয় না। ওয়াল অ্যাপিয়ারেন্স, ক্রনস ডিজিজের ক্ষেত্রে থিকেন্ড হয়ে যাবে, যেই জায়গাটা ইনভলভ হয়ে যাবে সেটা থিক হয়ে যাবে। ঠিক আছে? সেটা স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে, আর লার্জ ইন্টেস্টাইনটার ক্ষেত্রে সাধারণত থিন হয়ে যাবে। আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে থিন হবে। ডাইলেটেশন ইউজুয়ালি হয় না ক্রনসে, আর আলসারেটিভ কোলাইটিসে হতে পারে। সিউডোপলিপ, আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে সিউডোপলিপ তৈরি হয়, যেটা ক্রনসের ক্ষেত্রে সাধারণত হয় না, বা হলেও খুব সামান্য, সাধারণত হয় না। আলসার তৈরি হয়, যেটা আলসারেটিভ কোলাইটিস সেটার ক্ষেত্রে সুপারফিশিয়াল আলসার থাকবে, আর ক্রনস ডিজিজের ক্ষেত্রে ডিপ আলসার থাকবে এবং লিনিয়ার। লিম্ফয়েড রিঅ্যাকশন মানে যেখানে আলসার হচ্ছে বা যেখানে ইনফ্লামেশন হচ্ছে তার চারপাশ দিয়ে লিম্ফোসাইটিক ইনফিলট্রেশনটা কেমন হচ্ছে। যেটা ক্রনস ডিজিজ সেটার ক্ষেত্রে লিম্ফয়েড রিঅ্যাকশনটা মার্কড হবে, ওইটার ক্ষেত্রে মাইল্ড। ফাইব্রোসিস ক্রনসের ক্ষেত্রে মার্কড, ওইটার ক্ষেত্রে মাইল্ড। সেরোসাইটিস মানে ইন্টেস্টাইনের বাইরে তো সেরোজাল কাভারিং থাকে, এই এখানে ইনফ্লামেশন হবে, ক্রনসের ক্ষেত্রে মার্কড আর আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে মাইল্ড। গ্র্যানুলোমা আমরা পড়ে আসলাম, নন ক্যাজিয়েটিং গ্র্যানুলোমা কোনটার ক্ষেত্রে হয়? ক্রনসের ক্ষেত্রে হয় 50% কেসে ইউজুয়ালি, আর আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে ইউজুয়ালি কোনো গ্র্যানুলোমা থাকে না। ফিস্চুলা এবং সাইনাস ফর্মেশন ক্রনসের ক্ষেত্রে থাকে, আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে ফিস্চুলা বা সাইনাস ফর্মেশন হয় না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে লেখা নাই, সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল, কোনটার থাকে কোনটার থাকে না, মানে কোনটা থেকে মে লিড টু ম্যালিগন্যান্সি। এটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল থাকে। ঠিক আছে? ক্লিয়ার? তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে বাওয়েল রিজিয়ন কোনটা, ডিস্ট্রিবিউশনটা কেমন হয়, তারপরে এই পাশে এসে সিউডোপলিপ, আলসার, গ্র্যানুলোমা, ফিস্চুলা, ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল যেটা বললাম, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তাহলে ইনফ্লামেটরি বাউল ডিজিজ থেকে প্রতিটা কথাই খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এরপরে ডিফারেন্সটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন হচ্ছে ইন্টেস্টাইনে কি কি ধরনের টিউমার হয়। স্টমাকের ক্ষেত্রে যেমন আমরা পলিপ বললাম যে নন নিওপ্লাস্টিক পলিপ হতে পারে,
নিওপ্লাস্টিক পলিপ হতে পারে। এটার ক্ষেত্রেও একই রকম। নন নিওপ্লাস্টিক পলিপের মধ্যে আছে ওইটার মতোই হাইপারপ্লাস্টিক পলিপ, ইনফ্লামেটরি পলিপ। এছাড়া আছে হামাটোমেটাস পলিপ। হামাটোমেটাস পলিপের মধ্যে আছে জুভেনাইল পলিপ, পিউটস জেগার্স পলিপ আর লিম্ফয়েড পলিপ। এরপরে নিওপ্লাস্টিক, এটা ছিল নন নিওপ্লাস্টিক পলিপ। এরপরে নিওপ্লাস্টিক পলিপের মধ্যে আছে বিনাইন পলিপ আর কিছু ম্যালিগন্যান্ট লিশন। আচ্ছা, নিওপ্লাস্টিক পলিপ না, পলিপ হিসেবে যদি আমি বলি তাহলে নন নিওপ্লাস্টিক পলিপ আর নিওপ্লাস্টিক পলিপ বলে ফেললাম, শেষ। এখন আমি আসছি, ওইটা ছিল নন নিওপ্লাস্টিক লিশন, আর এখন আমি বলছি নিওপ্লাস্টিক লিশন কি কি আছে। এর মধ্যে বিনাইন পলিপ, টিউবুলার অ্যাডেনোমা, টিউবুলোভিলাস অ্যাডেনোমা, ভিলাস অ্যাডেনোমা, টিউবুলার অ্যাডেনোমা, ভিলাস অ্যাডেনোমা, টিউবুলোভিলাস অ্যাডেনোমা। আর ম্যালিগন্যান্ট লিশনের মধ্যে অ্যাডেনোকার্সিনোমা, কার্সিনয়েড টিউমার, অ্যানাল জোন কার্সিনোমা। আচ্ছা, এখানে কিন্তু আমি একবারও বললাম না, তোমার স্কোয়ামাস সেল কার্সিনোমা, তোমরা কি দেখছো সেটা? স্টমাক, তারপরে ইন্টেস্টাইনে কিন্তু আমি বলছি স্কোয়ামাস সেল কার্সিনোমা, বলি নাই। এখানে কিন্তু মেটাপ্লাসিয়া ইউজুয়ালি হয় না, কাজেই তোমরা ওই গদ বাঁধা বলে ফেলবা না অ্যাডেনোকার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, এগুলো জায়গায় স্কোয়ামাস সেল কার্সিনোমা বলবে না, কিন্তু গল ব্লাডারে বলবে, গল ব্লাডারে বলতে হবে। আচ্ছা, মেজেনকাইমাল লিশন কিছু হয়, সেটার মধ্যেও বিনাইন আছে, ম্যালিগনেন্ট আছে। আমি যেভাবে এপিথেলিয়াল মেজেনকাইমাল আলাদা আলাদা ভাবে বলছি, তোমরা এইভাবেও বলতে পারো, অথবা তোমরা এপিথেলিয়াল মেজেনকাইমাল হিসেবে পার্থক্য মানে আলাদা করে না বলে একবারে বিনাইন আর ম্যালিগনেন্ট হিসেবে বলে ফেলতে পারো, ঠিক আছে? যেমন আমি এখানে ম্যালিগনেন্ট কি কি বললাম, যে অ্যাডেনোকার্সিনোমা, কার্সিনয়েড টিউমার, তার সাথে তোমরা এগুলো বলে দিলা, যে লিওমায়োসার্কোমা, লাইপোসার্কোমা, ম্যালিগনেন্ট স্পিন্ডেল সেল টিউমার, কাপুসি সার্কোমা, এসব। লিম্ফোমা, লিম্ফোমাটাও ম্যালিগনেন্ট লিশন। আর বিনাইনের মধ্যে যেহেতু তোমার ইন্টেস্টাইনাল ওয়ালে স্মুথ মাসল থাকে, তাহলে লিওমায়োমা হবে, ফ্যাট সেল থাকে, লাইপোমা হবে, নার্ভ তো থাকবেই, নিউরোমা হবে, ব্লাড ভেসেল থাকবে, এই জন্য এনজিওমা হবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝে বুঝে যদি পড়ো তাহলে মুখস্থ করতে হবে না, তাহলে মনে থাকবে যে স্মুথ মাসল সেলের টিউমার কি, লিওমায়োমা, লিওমায়োসার্কোমা। ফ্যাট সেলের টিউমার কি, বিনাইন লাইপোমা, ম্যালিগনেন্ট লাইপোসার্কোমা। ঠিক এইভাবে যদি মনে রাখো তাহলে সহজ হবে। ইন্টেস্টাইনের ইম্পর্টেন্ট টিউমার কি কি, জুভেনাইল পলিপ, অ্যাডেনোকার্সিনোমা, কার্সিনয়েড টিউমার, লিম্ফোমা। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টেস্টাইন থেকে যেটা আমরা বললাম ইনফ্লামেটরি বাউয়েল ডিজিজ, এরপরে কার্সিনয়েড টিউমার। জুভেনাইল পলিপ, জুভেনাইল পলিপ একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা কমনলি পাই। ইট রিপ্রেজেন্ট ফোকাল হামাটোমেটাস ম্যালফরমেশন অফ দ্য মিউকোজাল এলিমেন্ট। ফার্স্ট মেজরিটি অকার ইন চিলড্রেন বিলো দ্য এজ অফ 5 ইয়ার্স। 5 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় ডিউরিং ডিফিকেশন তাদের একটা পলিপয়েড কিছু মাঝে মধ্যে দেখা যায়, বা তারা ব্যথা পায়। ঠিক আছে, তখন দেখা যায় যে এটা একটা পলিপয়েড লিশন আছে, এটা কেটে ফেললে দেখা যায় যে ইটস নাথিং বাট juvenile polyp. About 80% occur in the rectum, appears as rounded smooth lesion about 1 to 2 cm in diameter with a stalk up to 2 cm in length. The bulk of the polyp is formed by lamina propria enclosing abundant cystically dilated gland. Inflammation থাকে usually, আর যেহেতু এটা ইরিটেশন হয় এজন্য আলসারেশনটা কমন। কোলোরেক্টাল কার্সিনোমা, আমি আর এটা নিয়ে কিছু বলবো না। অ্যাবাউট 90% কোলোরেক্টাল কার্সিনোমাই হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। কিছু প্রিডিসপোজিং খাবার মানে ফ্যাক্টর আছে, যেমন যারা ভেজিটেবল কম খায়, যারা রিফাইন্ড কার্বোহাইড্রেট বেশি খায়, ফ্যাট বেশি খায়, এদের ক্ষেত্রে সাধারণত এটা হয়। অ্যাডেনোকার্সিনোমা কোথায় কোথায় হতে পারে? সিকাম এন্ড অ্যাসেন্ডিং কোলনে হতে পারে, রেকটাম, ডিস্টাল সিগময়েড কোলন এখানে হতে পারে, ডিসেন্ডিং কোলন, প্রক্সিমাল সিগময়েড কোলন, আর স্ক্যাটার দরকার নাই। স্মল ইন্টেস্টাইনে সাধারণত হয় না বা কম। Almost all colorectal carcinomas begin as in situ lesion within the adenomatous polyp. Adenomatous polyp গুলোর ইম্পর্টেন্স এটাই যে
আমরা কেন নিওপ্লাস্টিক পলিপ আর নন নিওপ্লাস্টিক পলিপ আলাদা করে পড়ছি? নিওপ্লাস্টিক পলিপগুলোতে সাধারণত এখান থেকে কার্সিনোমা অ্যারাইজ করে বা শুরু হয় এখান থেকেই। অ্যাডেনোকার্সিনোমাগুলো ম্যাক্রোস্কোপিক্যালি বা খালি চোখে কেমন হয় দেখতে? পলিপয়েড। পলিপয়েড মানে পলিপের মতো, ফাঙ্গেটিং। এছাড়া হতে পারে অ্যানিউলার এনসার্কলিং লিশন, আর মাইক্রোস্কোপিক্যালি তো আমরা জানি যে কম্পোজড অফ টল কলামনার সেলস ইনভেডিং দ্য সাবমিউকোজা এন্ড মাসকুলারিস প্রোপ্রায়া, মিউসিন প্রোডাকশন থাকতে পারে। ভেরি মাচ ইম্পর্টেন্ট হচ্ছে কার্সিনয়েড টিউমার, খুবই ইম্পর্টেন্ট। কার্সিনয়েড টিউমারের সবকিছু জিজ্ঞেস করা হয়। এটার সেল অফ অরিজিন কি? এই যে নিউরোএন্ডোক্রাইন সেল। Neuroendocrine cells are normally dispersed along the length of the gastrointestinal tract mucosa as well as in many other organs such as lung, pancreas, biliary tract and elsewhere. Tumor of these cells are called carcinoid tumor on the basis of their slow growth pattern. কার্সিনয়েড টিউমার থেকে জিজ্ঞেস করা হয় যে কার্সিনয়েড টিউমার কি জিনিস? কার্সিনয়েড টিউমারটা হচ্ছে যে টিউমার অ্যারাইজিং ফ্রম নিউরোএন্ডোক্রাইন সেল। তারপরে এটা জিজ্ঞেস করা হয় যে এটা কোথায় কোথায় হয়। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের নামগুলো তোমরা তো বলবাই যে কোথায় কোথায় হয়, মোস্ট কমনলি কোথায় হয়। এর সাথে তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে এছাড়া আর কোথায় হয়। তখন তোমাদেরকে বলতে হবে যে এইসব লাংসে হতে পারে, প্যানক্রিয়াসে হতে পারে, বিলিয়ারি ট্র্যাক্ট, লিভার, সবগুলো কথাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেল অফ অরিজিন এভাবেই জিজ্ঞেস করা হয়, সেল অফ অরিজিন। About 50% of the small intestinal tumors are carcinoid tumor. তাহলে স্মল ইন্টেস্টাইনে 50% টিউমারই হচ্ছে কার্সিনয়েড টিউমার। স্মল ইন্টেস্টাইনের কমনেস্ট টিউমার হচ্ছে তাহলে কার্সিনয়েড টিউমার। আর কোলোরেক্টাম, কোলন মানে লার্জ ইন্টেস্টাইনে হচ্ছে 2%। মোস্ট কমন সাইট হচ্ছে অ্যাপেন্ডিক্স, এরপরেই আইলিয়াম, রেকটাম, স্টমাক, কোলন। তাহলে সাইট অফ কার্সিনয়েড টিউমার কোথায় কোথায় হয়? আমরা 1 নম্বরেই বলবো অ্যাপেন্ডিক্স, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে কোনো জায়গায়, কিন্তু 1 নাম্বার হচ্ছে অ্যাপেন্ডিক্স। তারপরে বলবো আইলিয়াম, রেকটাম, স্টমাক, কোলন। এরপরে আমরা এক্সট্রা ইন্টেস্টাইনাল যেগুলো সাইট আছে সেটা বলবো। এটা কেমন দেখতে? দ্য টিউমার ইজ সলিড অ্যান্ড ইয়েলো ট্যান অ্যাপিয়ারেন্স অন ট্রান্সেকশন। হিস্টোলজিক্যালি দ্য টিউমার সেলস মে ফর্ম ডিসক্রিট আইল্যান্ড ফর্ম করতে পারে, ট্র্যাবেকুলি, গ্ল্যান্ড অর আনডিফারেন্সিয়েটেড শীট হিসেবে থাকতে পারে। এখানে যে সেলগুলো থাকে সেগুলো কেমন? মোনোটোনাসলি সিমিলার, একই রকম সবগুলো দেখতে, হ্যাভিং এ স্ক্যান্ট পিঙ্ক গ্র্যানুলার সাইটোপ্লাজম অ্যান্ড এ রাউন্ডেড টু ওভাল স্টিপল নিউক্লি। এইটুকুই, কিন্তু সবগুলো কথাই ইম্পর্টেন্ট, সবগুলোই। এটা আরেকটা ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করা হয় যে অ্যাপেন্ডিক্সে কি কি ডিজিজ হয়। হ্যাঁ, কি কি ডিজিজ হয় বললে এই অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস দিয়ে শুরু করবা, যে ইনফ্লামেটরি কন্ডিশন অ্যাপেন্ডিসাইটিস, এরপরে শুরু করতে হবে যে কি কি টিউমার হয়, এইভাবে করে। হ্যাঁ, তো প্রথমে আমরা মোস্ট কমনলি যেটা পাই অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের কজ কি কি? 50 to 80% কেসেই অবস্ট্রাকশন কজ থাকে। এখন কি কি দ্বারা অবস্ট্রাকশন হতে পারে? ফিকোলিথ দিয়ে হতে পারে, গল স্টোন খুবই আনকমন। 1 নাম্বার ফিকোলিথ, 2 নম্বরে বলা উচিত বল অফ ওয়ার্ম, 3 নম্বরে টিউমার, 4 নম্বরে গল স্টোন না বলাই ভালো। এই তিনটাই বলো, ফিকোলিথ, বল অফ ওয়ার্ম, টিউমার, আর 20% কেসে আননোন। এখানে প্যাথোজেনেসিসটা কি? কন্টিনিউড সিক্রেশন অফ দ্য মিউসিনাস ফ্লুইড ইন দ্য অবস্ট্রাক্টেড ভিসকাস leads to a progressive increased intraluminal pressure to cause collapse of the draining vein. Ischemic, তখন ইস্কেমিয়া হয়ে যাবে। Ischemic injury favors bacterial proliferation with additional inflammatory edema and exudation. আমার আর খুব অল্প একটু আছে, আমি চাচ্ছি শেষ করে ফেলতে। আচ্ছা, মরফোলজি। আর্লিয়েস্ট স্টেজে আমরা কি পাবো? মানে আর্লি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসে only a scant neutrophilic exudate may found throughout the mucosa, submucosa and muscularis propria. Subserosal vessels are
congested and perivascular neutrophilic infiltrate. কি হচ্ছে? এই কে রাস্তায় আসছো সে মিট করো। আচ্ছা, সেরোসাটা ডাল, গ্র্যানুলার অর রেড থাকবে। আচ্ছা, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে তুমি আন্ডার মাইক্রোস্কোপ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস কি করে চিনবা, তোমাদের এটা প্র্যাকটিক্যালেও থাকে। ঠিক আছে, আমার কথা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আমরা কিভাবে চিনবো আন্ডার মাইক্রোস্কোপ? আমাদেরকে বলতে হবে যে এই যে নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন, এটা যখন আমরা মাসল লেয়ারের মধ্যে পাবো তখন আমি কনফার্ম হব যে এটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। ঠিক আছে, এই একটা কথা জিজ্ঞেস করা হয়, অবশ্যই সবাইকে পারতে হবে। অ্যাকিউট সাপুরেটিভ অ্যাপেন্ডিসাইটিস যখন পাস ফরমেশন হয়ে যাবে তখন আমরা সাপুরেটিভ বলবো। অ্যাকিউট গ্যাংগ্রিনাস তোমাদের এত দরকার নাই। এই যেই কথাটা বললাম, histologic criteria for the diagnosis of acute appendicitis is neutrophilic infiltration of the muscularis propria. ঠিক আছে, মাসল লেয়ারে থাকতে হবে নিউট্রোফিল। টিউমার কি কি হয়? মিউসিনাস সিস্ট অ্যাডেনোমা, মিউসিনাস সিস্ট অ্যাডেনোকার্সিনোমা, কার্সিনয়েড টিউমার। টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্সে মোস্ট কমন সাইট অফ কার্সিনয়েড টিউমার হচ্ছে অ্যাপেন্ডিক্স। অনেক সময় টিউমার বোঝাই যায় না, আমি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের জন্য অ্যাপেন্ডিক্স কেটে ফেলছি, সম্পূর্ণ ঠিক আছে, দেখা যাবে টিপে যে একটা ছোট্ট টিউমার পাচ্ছি, সেটা কি কার্সিনয়েড টিউমার। আচ্ছা, এখান থেকে আরেকটু ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা বোধহয় ওভারিতে যে পড়বো কিনা, মিউসিনাস সিস্ট অ্যাডেনোকার্সিনোমা। এখানে ওই যে তোমার সিগনেট রিং সেল থাকে এবং এই যে মিউসিনাস সিস্ট অ্যাডেনোকার্সিনোমা, এখান থেকে মিউসিন রিলিজ হয়। মিউসিন রিলিজ হয়ে অ্যাবডোমিনাল ক্যাভিটি বা পেরিটোনিয়াল ক্যাভিটিটা জিলাটিনাস ম্যাটেরিয়াল দিয়ে ফুল হয়ে যায়। এই কন্ডিশনটাকে বলা হয় সিউডোমিক্সোমা পেরিটোনি। হ্যাঁ, মিউসিনাস সিস্ট অ্যাডেনোকার্সিনোমা অফ অ্যাপেন্ডিক্স থেকেও এই সিচুয়েশনটা তৈরি হয়। আবার একই রকম সিচুয়েশন হয় মিউসিনাস সিস্ট অ্যাডেনোকার্সিনোমা অফ ওভারি থেকে। ঠিক আছে, এটাও খুব কমনলি জিজ্ঞেস করা হয়। ওখানে যেমন বললাম ক্রুকেনবার্গ টিউমার, এখানে সিউডোমিক্সোমা পেরিটোনি। আমার ইন্টেস্টাইন শেষ, গ্যাস মানে জিআই ট্র্যাক্ট শেষ। ডিজিজেস অফ দ্য পেরিটোনিয়াম দরকার নাই। ঠিক আছে, তোমরা জি কি ম্যাম। মোটামুটি ভাবে তো বুঝছো নাকি? তোমরা তো নিজেরাও ক্লাস ঠিক সেভাবে করতেছো না। 150-200 জন স্টুডেন্টের মধ্যে 20 জন আমি সহ। অসুবিধা নাই, পরীক্ষার আগে দিয়ে আমরা চেষ্টা করব আরেকবার করে রিভিউ ক্লাস নেয়ার। এখন দেখো যতটুকু পারো তোমরা। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট শেষ, আগামী কালকে তোমাদেরকে শুরু করব ব্রেস্ট। ঠিক আছে, এরপর 2021 সালে শুরু করব তোমাদের ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। আচ্ছা ম্যাম। ঠিক আছে, ভালো থাকো সবাই, সাবধানে থাকো, পড়াশোনা করো। জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।